মানে আপনার যদি ব্যাংকেও নাই, আপনি কাউকে লোনও দেন নাই বা আপনি কোনো কিছু কেনেনও নাই, টাকাগুলার আপনার হিসাব নাই। আসলেই সংসার চালাইতেই আপনার খরচ হয়ে গেছে। সেক্ষেত্রে বাট আপনি যদি আবার সোনা কেনেন বা কোনো কিছু কেনেন, সেক্ষেত্রে আবার এক্সপেন্স এ দেখাবেন না। আপনার তো অ্যাসেটেই হলো এই যে ২১, আগেরটা যদি আগেরটা রেখে দেন, আগের সম্পদ যদি সেম থাকে, এই ২১,০০,০০০ থেকেই আপনার খেলেন কত? তাহলে ২১,০০,০০০ থেকে যদি আপনি অন্য কিছু তেমন না করতে পারেন, প্রায় ১৮,০০,০০০ বা ১৫,০০,০০০ আপনি এই যে এক্সপেন্স এ আপনি দেখা দেন। ঠিক আছে? এইটার যেহেতু আর ডকুমেন্টস শো করতে হয় না। বাট আপনি এইখানেও দেখালেন, আবার ঐদিকে বলতেছেন যে আপনি অনেক কিছু কিনেছেন, তাহলে কিন্তু হবে না। টাকা তো আপনার ২১,০০,০০০ খাইতে যাবে, নাহলে কিছু কিনতে যাবে, অ্যাসেট কিনতে যাবে, এই আরকি। আমার উদ্দেশ্য যারা নতুন বা আ আ বোঝার চেষ্টা করে নিজে করার আগ্রহী, তারা যেন করতে পারে। তো আমরা তাহলে এই যে একজনকার ৳১৩,০০,০০০ মতো ইনকাম আছে, এইরকম তার আর্থিক পরিসম্পদ আছে। তারপর বিভিন্ন জায়গায় তার বিভিন্ন আ স স্বর্ণ অলংকার কত খরচ হয়েছে না হয়েছে এখানে সব আছে। সম্পদের বিবরণী এখানে আছে। জীবনযাপনের ব্যয় আছে। তো এই ব্যক্তিটার ক্ষেত্রে কি করব? আমরা এখন একটা হিসাব করব যে কিভাবে আমরা এই ব্যক্তিটার অ্যাসেট লায়াবিলিটিস আমরা ব্যালেন্স করব। ইনপুটের ঘরে এসে দেখলাম যে তার কি থেকে আয় আছে। তার সেলারি থেকে আয় হলো ৯,৯০,০০০, ৮,৯০,৫৬০। তার বাড়ি ভাড়া থেকে কোনো আয় নাই। কৃষি থেকে আয় নাই। তার আর্থিক পরিসম্পদ থেকে আয় আছে হলো ৳২,৫৭,০০০, যার মধ্যে সঞ্চয়পত্র থেকে আয় আছে হলো ৳২৫০, আর ৳২,৫০,০০০। টোটাল মিলে তার আছে হলো ৳২,৫৬,০০০ আয়। এখানে একটা অন্যান্য আয় থেকে তার ৳৯০,০০০ করমুক্ত আয় পাইছে। তো সবকিছু মিলে তার আয় দেখা যাচ্ছে হলো ১১,৪৭,০০০ ট্যাক্সেবল আয়। ১১,৪৭,৫৬০, করমুক্ত আয় হলো ১০,৩৫,০০০ ২৪০, ২৮০, আর মোট আয় তার ২৩,২৫,০০০। এটা হলো আয়ের হিসাবটা তার আমরা করলাম। তো এইখান থেকে আমরা যেটা করি সেখানে আমাদের ১ম এ কি করি, আমরা সঞ্চয়পত্র আর সুদ থেকে আয়টাকে বাদ দিলে যেটা পাই সেটা তার রেগুলার ইনকামের উপর আয়। এটার উপর ক্যালকুলেশন করে তার ইনকাম ট্যাক্স আসে হলো ৳৫৬,০০০। তাহলে ৩৫,০০০। আমরা এখন অ্যাসেট লায়াবিলিটিস এর ব্যালেন্সিং তাহলে কোন জিনিসটা অটোমেটিক নিয়েছে? এই যে তার টিডিএস যেটা, মানে যেটা সোর্স এর ট্যাক্স কেটেছে সেটা নিয়েছে। তার লোনের বাবদ যেটা কেটেছে সেটা নিয়েছে। ঠিক আছে? আমরা ওই যে ওইখানে অ্যাসেট লায়াবিলিটিস এ যেগুলা সরি ফিন্যান্সিয়াল অ্যাসেট এ যেটা পূরণ করছিলাম এটা নিয়ে নিল। তারপর এখন কি আসলো? তার ইনকাম থেকে নিয়েছে দেখেন। এই যে এই রিটার্ন এ তার এই যে ১১ টা যে নাম্বার ছিল ১ থেকে ১১ পর্যন্ত, আমরা এই যে এখানে যাই। এই যে এইখান থেকে টোটাল যে তার করযোগ্য আয় সেটা এখানে চলে আসছে। আর আসছে কি? যেটা কর অব্যাহতি যেটা ছিল ১০,০০,০০০ সেটা চলে আসছে। তাহলে তার টোটাল এইখানে এই বছরে আয় আমরা দেখতেছি হলো মোট অর্জিত ফান্ড। একটু সবাই বুঝবেন। খুবই সিম্পল হিসাবটা, খুবই সিম্পল। তাহলে এই ব্যক্তিটার এই বছরে আয় হলো ৳২১,৮২,৮৪০। ঠিক আছে? এই বছরে সে বিভিন্ন খাত থেকে আয় করেছে। এইটা তার ১ম এ আমরা কি অর্জিত এবার যে হিসাবটা করছে খুবই যা যোগ বিয়োগ করলেই সুন্দর করে সবাই এবার ব্যালেন্সিং করতে পারবে। তাহলে ১ম এ ১ নম্বরে যেটা আছে তা এই বছরে সে কত টাকা সে অর্জন করলো সেটা আসলো। বিগত আয় বছরে সে এই যে নতুন ইয়ারটা শুরু করলো জুলাইয়ের ১ তারিখ। এই ১ তারিখে সে শুরু করেছে কি নিয়ে? গত বছরে যেটা ক্লোজিং করেছিল সেইটাই তার এই বছরের ওপেনিং। এই বছরের ওপেনিং কোনটা? গত বছরে যেটা শেষ করেছিল। তাহলে সেটাও তার এই বছরের জন্য সেটাও তার একটা কি সম্পদ। সাপোজ এই ব্যক্তি শুরু করেছিল, আমরা ধরি এই ব্যক্তি শুরু করেছিল, এখানে তো ৯,৫০,০০০ আছে। আমি দিলাম এটা আ ১৫,০০,০০০ দিয়ে এই ব্যক্তি এই বছরটা শুরু করছিল। মানে এই বছর শুরু করেছিল মিনস গত বছরে অ্যাকনলেজমেন্ট স্লিপে সবাই খেয়াল করবেন, অ্যাকনলেজমেন্ট স্লিপে গত বছর যেটা ছিল সেইটাই হলো এই ২ নম্বর। তাহলে আমার শুরু হলো ছিল ১৫,০০,০০০। আমি এই বছর থেকে আমি পেয়েছিলাম হলো আয় করে ২১,০০,০০০। তাহলে আমার টোটাল অর্জিত তহবিল ও বিগতর মিলে আমার কি যোগ ১ আর ২ যোগ লেখাই আছে। ২ টা যোগ করে আসলো আমার কি ৳৩৬,৮২,৮৪০। এটুক পর্যন্ত বোঝার কোনো মানে ঘাটতি নাই। ১ আর ২ আমরা যোগ করছি। জীবনযাপনে সংশ্লিষ্ট ব্যয়। এখন আমার কি এত আমি আয় করলাম, আমার জীবনযাপন চলতে আমি কত ব্যয় করেছি। তাহলে আমরা কিভাবে ব্যয় করব? ব্যয়ের এই ব্যক্তির ক্ষেত্রে যেমন এখানে কিছু ব্যয়ের হিসাব দেয়া আছে। খাদ্য, পোশাকে সে ব্যয় করেছে হলো ৪,৫৫,০০০, ৪,৫৫,০০০ সে হিসাব করে খরচ করেছে। মানে যার যেটা করছে সেটাই কাছে দিবেন। এটার ক্ষেত্রে পরামর্শ আমি একটা দেই। মানে এক্সপেন্ডিচার মানে আপনার আগের যে সম্পদটা ছিল সেটা সাপোজ এবছরও আছে, আপনি সেল করেন নাই। তার মানে ওটা যা আছে এটা তো তাই থাকলো। ১৫,০০,০০০ আগে ছিল, সেই ১৫,০০,০০০ই আসলো। এই বছর আমি ইনকাম করেছি হলো প্রায় ২১,০০,০০০। ২১,০০,০০০ ইনকাম করলাম।
এই বছরে ইনকাম যেটা করলাম সেটা আমার কি হইল? আমি তো আমার সংসার চলাইতে আমার খরচ হইছে। তো আপনি যদি বড় কোনো ইনভেস্টমেন্ট এ না যান, তাহলে আপনি এই যে এক্সপেন্ডিচার যেগুলো আছে এইখানেই কিন্তু আপনি একটা মাস পরিমাণের ইনভেস্টমেন্ট মানে খরচ আপনি দেখাই দিতে পারেন। কেননা এই জিনিসগুলা মানে আপনার যদি ব্যাংকেও নাই, আপনি কাউকে লোনও দেন নাই বা আপনি কোনো কিছু কেনেনও নাই, টাকাগুলার আপনার হিসাব নাই। আসলেই সংসার চালাইতেই আপনার খরচ হয়ে গেছে। সেক্ষেত্রে বাট আপনি যদি আবার সোনা কেনেন বা কোনো কিছু কেনেন, সেক্ষেত্রে আবার এক্সপেন্স এ দেখাবেন না। আপনার তো অ্যাসেটই হলো এই যে ২১, আগেরটা যদি আগেরটা রেখে দেন, আগের সম্পদ যদি সেম থাকে, এই ২১,০০,০০০ থেকেই আপনার খেলেন কত? তাহলে ২১,০০,০০০ থেকে যদি আপনি অন্য কিছু তেমন না করতে পারেন, প্রায় ১৮,০০,০০০ বা ১৫,০০,০০০ আপনি এই যে এক্সপেন্স এ আপনি দেখায় দেন। ঠিক আছে? এইটার যেহেতু আর ডকুমেন্টস শো করতে হয় না। বাট আপনি এইখানেও দেখালেন, আবার ঐদিকে বলতেছেন যে আপনি অনেক কিছু কিনেছেন, তাহলে কিন্তু হবে না। টাকা তো আপনার ২১,০০,০০০ খাইতে যাবে, নাহলে কিছু কিনতে যাবে, অ্যাসেট কিনতে যাবে, এই আরকি। তাহলে আমি এখানে কি করলাম? আমি এখানে ওনার ক্ষেত্রে দেখলাম ৪,৫৫,০০০ আছে। আসলে এটা তো একটা এক্সাম্পল। আর কি হাউজিং আছে ৩,৫০,০০০, ৫১, ৩৪,২০০। ওকে, হাউজিং এ দিলাম আমি ৩,৫০,০০০। ব্যক্তিগত আচ্ছা যানবাহনে স্যার, ৫১,০০০। তাহলে আমি যেটা বলছিলাম, একটা পরামর্শ দিচ্ছিলাম, যদি তেমন কিছু কিনে না থাকে, সে আমরা খরচ দেখাবো প্রায় যত ইনকাম করছে তার কাছাকাছি। সেক্ষেত্রে যেহেতু আমরা দেখলাম যে তার সোর্স অফ ফান্ড হয়েছে হলো ২১,০০,০০০, আমরা এখানে আরো একটু খরচ বাড়াই দিই। বাসায় যদি বেশি না যায়, তাহলে এখানে আমরা ১০,০০,০০০ দিতে পারি। ইউটিলিটি বিল বাবদ তার খরচ হয়েছে আরো ১,২০,০০০-৩০,০০০। শিক্ষা বাবদ বাচ্চা-কাচ্চা পড়াইছে ৫০,০০০ গেছে সাপোজ। বিদেশে না গেলে নাই। উৎসবে তো নরমালি খরচ হয়। এখানে উনি ৳১,০০,০০০ খরচ হিসেবে দেখায় দিল। বিগত রিটার্নে কত দিয়েছেন? বিগত বছরের রিটার্নে যেটা দিয়েছেন সেটা এখানে দিবেন। সাপোজ এই ব্যক্তি এই বছর তো দিল কত? ৩৪, গত বছর সাপোজ ২৫ দিয়েছে। ৳২৫,০০০ আমরা গত বছর দিয়েছি। ওকে। তাহলে দেখা গেল এই তার এক্সপেন্ডিচার। এই যে ৳১৭,৯১,৭০০, ঠিক আছে? এইটা তার এইখানে চলে আসলো। তো এইখান থেকে কি হলো? এই ৩৬ থেকে এইটা বিয়োগ করলো। আর একটা কি আইটি 10 বিবিতে উল্লেখিত নয় এইরূপ কোনো দান। মানে এই যে এইখানে যেটা নাই, সেইটা আপনি এইখানে দিতে পারেন। এখানে কি দিতে পারেন? আপনার ব্যাংক চার্জ দিতে পারেন। যেকোনো ক্ষতি দিতে পারেন। ব্যবসার ক্ষতি হতে পারে। আপনার আপনার কি ক্ষতি হতে পারে? আপনার শেয়ার বাজারের ক্ষতি হতে পারে। এই জিনিসগুলো যেটা মেনশন, আপনি আপনার ওয়াইফকে একটা গিফট দিছেন, সেটা এখানে দিবেন। এই যে যেগুলো হয়, যেটা আইটি 10 বিবৃতিতে উল্লেখ করার ঘর নাই, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তো এই ব্যক্তি সাপোজ এই ৮০-৮০০ খরচ করেছে। তাহলে মোট ব্যয় কত? এই যে সে জীবনযাপনে যেটা খরচ করলো আর যেটা মেনশন করা নাই, ৳১৭,৯২,০০০। তাহলে তার ছিল ৩৬,০০,০০০। আগের বছরে ১৫,০০,০০০, এই বছর করছে ২১,০০,০০০। ৩৬ থেকে সে ১৮,০০,০০০ যদি ১৭,০০,০০০ খরচ করে, তাহলে তার কি এই যোগ বিয়োগ জাস্ট দেখেন লেখাই আছে ৩ আর ৪। টোটাল যেটা সোর্স হলো, সেখান থেকে সে যেটা খরচ করলো, বাকি থাকলো তার হলো ১৮,৯০,৩৪০ টাকা। সুন্দর। তাহলে এখন আমরা কি দেখব? এই যে ৫ এ যেটা হলো, তারপর উনি যদি কোনো লোন নেয়, দেখলাম যে এই ব্যক্তিটা আবার কি করছে? লোন নিছে। তাহলে এই যে প্রাতিষ্ঠানিক লোন মানে আমাদের ফিন্যান্সিয়াল অ্যাসেট এ যেটা দিচ্ছে, ৳৪,০০,০০০ একটা লোন নিছে। এত তো হইল। কিন্তু লোন যদি নেয়, তার মানে কি? তার পরিমাণ কি? বেড়ে যাবে। ১৮ র সাথে লোন নিয়েছে হলো ৪,০০,০০০। তার মানে যোগ করে তার ৳২৩,৩৪০,০০০। ৭ নম্বরে মোট যে পরিসম্পদ যেটা আসলো, এইটা হলো তার কি? নেক্সট বছরে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপে এই জিনিসটা আপনার থাকবে যে 23,৩০০,০০০ আমি যেটা ইনকাম করেছিলাম গত বছর, যা ছিল, যেগুলো আমি খরচ করলাম, সেটা বাদে আমার এখন নেট পরিসম্পদ থাকবে হলো 23,৩৪০,০০০। যেটা খাইছি সেটা তো আর সম্পদ হিসেবে দেখা যায় না। শুধু ওইটাই কিন্তু এক্সপেন্স গুলো বাদ করা হয়েছে। আর বাকিগুলো করা হয়নি। এখন এই যে 23,৩৪০,০০০ এই যে টাকাটা আছে, এইটা কোথায় কোথায় আছে? আপনার যে এই যে 23,০০,০০০ টাকাটা আছে, কোথায় কোথায় আছে? এই বর্ণনাটা সিম্পলি ৮ নম্বরে আমরা দিয়ে দিব। ঠিক আছে? এই লোনটাও কি এখানে সম্পদের সাথে যুক্ত হয়ে যাবে লোনটা? সেটাই তো দেখাইলাম। তো এটা তাহলে আমার দায় না? জি, যে আমার সম্পদ কমে যাবে না, যেহেতু এটা আমার লাইবিলিটি লোন? সম্পদ কমে যাবে কেন? আমি যেভাবে বোঝাচ্ছি দেখেন, এইখানে আপনার সোর্স ছিল কত? মনে করেন এই সম্পদটা আপনি যে লোনটা নিয়েছেন, এটা নিয়ে সাপোজ একটা আপনি বাড়ি কিনছেন। ঠিক না? জি। তো বাড়ি কেনার জন্য তো সম্পদ আগে আপনাকে বাড়াইতে হবে। না হলে এই বাড়িতে কিভাবে খরচ করবেন? এইজন্য আচ্ছা ১ম আচ্ছা এ এটা এখানে যোগ করে নিয়ে বাড়াতে হয়। আচ্ছা। তাহলে সাথে এসে আমার কি হলো? ২৩,৩৪০,০০০ হয়ে গেছে। এই যে ২৩,৩৪০,০০০ আমার সাথে যেটা থাকলো,
এইটা আমার ৮ আর ৯ এর মধ্যে ২৩,৩৪০ টাকার হিসাব দিতে হবে। যে না, আমি যে বলতেছি যে আমার ২৩,০০,০০০ টাকার সম্পদ আছে। কোথায়, কোথায় আছে? আপনার ব্যবসায় থাকতে পারে, এইখানে দিবেন ৮ এর ক। আপনার যদি কোনো শেয়ার হোল্ডার বা প্রতিষ্ঠানের যদি মালিক হয়ে থাকেন, পরিচালক থাকেন, সেখানে কত আছে সেটা দিবেন। আপনার যদি অকৃষি জমি থাকে, সেই জমিতে কত আছে সেটা দিবেন। তারপর অকৃষি জমি বলতে আপনার যে বাড়ি ব্যাংক ব্যালেন্স যেটা আছে সেটা দিবেন। কৃষি জমি যদি থাকে সেটা দিবেন। মানে এই ২৩,০০,০০০ টাকারে আপনার সম্পদ দেখাতে হবে। আপনি বেশি দেখাতে পারবেন না। কেননা আপনার সোর্সেই আছে, আপনি মানে বলছেন আমার ২৩,০০,০০০। গত বছর সম্পদের সাথে এখানে অ্যাড করে দিতে হবে। মানে গত বছর জন্য সব এই যা সম্পদ ছিল তার সাথে কত স্বর্ণ ছিল, ফার্নিচার ছিল, সেগুলো ওগুলোর তো সঙ্গে নিয়ে সহই, তো করতে হবে। আপনি বলছেন যে ১৫,০০,০০০ ছিল গত বছর, তাই না? জি 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 তাই না? এটার জি ব্রেকডাউন আবার যখন এই ১৫,০০,০০০ যেটা আপনি যা ছিল সেম যদি থাকে, তার তো আপনি নিচে দিবেনই। আমি তো এখনো যাই নাই স্বর্ণতে। জি দেখেন, এই অকৃষি আপনি দিলেন, কৃষি দিলেন। তারপর আপনার আর্থিক পরিসম্পদ থাকতে পারে। কি, কি? আপনার শেয়ার কেনা থাকতে পারে। সেখানে থাকবে। এই যে ডিপিএস যেমন এই লোকটির ছিল ৩,৮০,০০০, ২,৮০,০০০। ডিপিএস তার থাকতে পারে। তার কোথাও কি ঋণ প্রদান করতে পারে। তার টাকা থেকে কাউকে ঋণ দিছে। যদি কাউকে ঋণ দেয়, তার এনআইডি সহ এখানে উল্লেখ করতে হবে। ইনি যেমন আপনি দেখাবেন ঋণ দিছেন, উনি আবার তাকে লোন হিসেবে দেখাতে হবে। তাহলে ওরা কিন্তু চেক করবে এইভাবে। সঞ্চয়ী সঞ্চয়পত্র আমানত থাকে, সেটা এখানে থাকবে। প্রভিডেন্ট ফান্ডে অনেক থাকে সবারই। প্রভিডেন্ট ফান্ডে এখানে থাকে। প্রভিডেন্ট ফান্ডের এখানে যে ইস্যুটা হলো, সেটা যত থাকে সেটা এখানে সে দেখাবে। তো টোটাল এইভাবে, প্রভিডেন্ট ফান্ড হ্যাঁ, সেলস হ্যাঁ, ইনকাম। টোটাল, অবশ্যই টোটাল। তার পরিসম্পদ মানে কি? তার যেখানে যা আছে সব দেখাতে হবে এখানে। আচ্ছা আচ্ছা লুকোচুরির কিছু নাই। লুকোচুরি আচ্ছা। করলে সেটা তো করলোই, বাট সেটা নিয়মের বাইরে। জি বাট যা আছে তার সব এখানে সে বুঝতে দেখাবে। পারছি। তাহলে তার মোট আর্থিক পরিসম্পদ, তার মোটরসাইকেল যদি থাকে সেটা দেখাবে, অলংকরাদি থাকে। সাপোজ সে গত বছরের যে ১৫,০০,০০০ টাকা দেখাইছে সেম রাখবে। সাপোজ এই ব্যক্তিটা গত বছর ১৫,০০,০০০ মধ্যে সে স্বর্ণ দেখাইছে ৬,০০,০০০, সে সঞ্চয়পত্র দেখাইছে হলো ২,৮০,০০০, তারপর সে আসবাবপত্র দেখাইছে মনে করেন ৪,০০,০০০। তাহলে আগের আমি কি করলাম? সিম্পল, এখানে ১০,০০,০০০ হইছে। আর সে দেখাইছে হলো তার একটা আ কৃষি জমি ছিল, সাপোজ এইটাতে না, কৃষি জমি ছিল। আ কত দিলাম? আগের থেকে আসলে হলো ৪ আর ২ এটা তো ৬ নাই, আরেকটা শূন্য দিতে হবে। এখানে ১০ আর কৃষি জমি এসেছিল ৫,০০,০০০ সাপোজ। এটা ছিল আগের যা ছিল সেম, সে এখানে রেখলো ৫,০০,০০০। এই আর এই বছর থেকে সে একটা মোটরসাইকেলের যে কিনছে, কেননা ২০,০০,০০০ ১,২০,০০০ মোটরসাইকেল কিনতে দিলাম, কেননা সে ২১,০০,০০০ করেছিল, ১৭,০০০ সে খরচ করছে। এই বছর একটা নতুন টাকা যে আয়ের ছিল, খাইতে অত টাকা খরচ করছে, আর সম্পদ হিসেবে ১,২০,০০০ টাকা সে ১,২০,০০০ টাকা সে খরচ করছে। আর তার ব্যাংকে এটা যদি থাকে, এইটা হলো। এখন দেখা গেল এখানে এসে দেখতে হবে এখন তার ডিফারেন্স কত। মানে ব্যাংকে গচ্ছিত, ওই যে ব্যাংক স্টেটমেন্টে দেখা গেছে যে তার ৬৫ ছিল। ব্যাংকেরটা এখানে আসবে। হাতে কত আছে এইটা হলো আরেকটা জায়গা যেখানে আপনারা ইচ্ছা মতো কম বেশি করতে পারেন। কেন ৩০শে জুনে আপনার হাতে কত ছিল সেটা আসলে অডিট করে বের করা মানুষের জন্য টাফ হয়ে যাবে। তো এটা একটা চান্স যে হাতে আপনি কত দিবেন। তাহলে এই অবস্থায় দেখা গেল যে তার এইখানে আছে কত? এই যে আমরা যেটা বললাম ৭ এ যা ছিল সেম করতে হবে আমাকে ১০ এ। ৭ এ আমি দেখাইছি আমার ২৩,০০,০০০ টাকা। কিন্তু ১০ এ এসে দেখলাম আমার ১৯,০০,০০০ টাকা আমি দেখাইতে পারছি এখন পর্যন্ত। আরো ৩,৩৫,৩৪০ টাকা আমি দেখাইনি। সিম্পল। এখন এটা আমাকে দেখাতে হবে। কেননা আমার কিছু টাকা কোথায় আছে? আমি বললাম, এই যে আমি এখানে ১৭,০০,০০০ টাকা আমি তো ইনকাম করেছিলাম ২১,০০,০০০। ১৭,০০,০০০ ৯১,০০০ টাকা আমি খাইতে শেষ করছি। আর মাত্র মানুষকে গিফট বা আদার লস করছি মাত্র ৮০০। তাহলে আমাকে বাকিটা কি করতে হবে? তাহলে আমাকে খরচ হিসেবে দেখাতে হবে। তো সেটা আমার এইজন্য এইটা এখনো ৩,৩৫,০০০ টাকাটা আপনার আছে। তো আপনি বলতে পারেন যে আমার হাতে আছে হলো, সাপোজ আমার ৮০,০০০ টাকা, ৮৫,০০০ টাকা আমার হাতে আছে। আপনার যদি কেউ যদি নেট একুরেট হিসাব রাখেন সারা বছরের, মিলে যাবে। না মেলার কোনো অবকাশ নাই। এখানে আমি বেশি দিই। তাহলে ৮৫,০০০ টাকা সে হাতে দেখালো। তাহলে ২,৫০,০০০। ২,৫০,০০০ টাকা সে কি করছে? দেখা গেল যে সে যদি শেয়ার বাজারে সে ইনভেস্ট করছে বা কোনো কিছু একটা সে করছে, বা কৃষি জমি আগে ছিল হলো আ আ ৫,০০,০০০ টাকার, আরো সে ২,৫০,০০০ টাকার সেই কৃষি জমি, ২,৫০,০০০ টাকার সে ২,৫০,০০০, ২০০, ৩৪০ টা কৃষি জমি কিনছে। তাহলে এইখানে তার বাড়বে। বা সে কি করছে? শেয়ার বাজারে শেয়ার বাজারে ইনভেস্ট করছে। তাহলে এইখানে সে বাড়বে। কত বাড়বে? ২,৫০,০০০। এগুলা অবশ্য আপনি যে এইখানে চাইলেই দিবেন তা কিন্তু হবে না। আপনার আর্থিক পরিসম্পদে কোথাও যত দিবেন, এটা দেওয়ার সময় কিন্তু যেন তেন দেওয়ার কোনো অপশন নাই। কৃষি জমিতে আপনার যেন তেন দেওয়ার অপশন নাই। এগুলাকে আপনাকে ডাটা দিতে হবে। যেন তেন দেওয়ার অপশন আপনার যেটা বললাম সেটা হলো আপনার
এই খেতে আপনি খরচ বেশি করে ফেলেন। এই দেখেন এই ব্যক্তি যদি এখন কত দেখাচ্ছি যে 2.5 লক্ষ টাকার তারা বেশি আছে, সে যদি খেতেই যদি 2.5 লক্ষ টাকা বেশি খরচ করে ফেলে, তাহলে দেখবেন সে তার খাইতেই শেষ হয়ে গেছে। আমি এখানে দেখাই সে কোন কোন খাতে এটা সে অ্যাডজাস্ট করতে পারবে যে তার আরো সম্পদ আছে দেখানোর মতো, সে দেখাইতে পারে না 2.5 লক্ষ 350 এইখানে সে দেখাইতে পারে। তাহলে দেখবো এই যে তার জিরো হয়ে গেছে এই বছর। তার এবার খাইতে যেহেতু খরচ করলো, দেখেন তার সম্পদ কমে 23 লক্ষের জায়গায় কিন্তু 20 লক্ষতে চলে আসছে, এবং এখানেও তার 20 লক্ষ চলে আসছে। তো সম্পদ কি রকম দেখাবেন আপনার ইচ্ছা, বা সম্পদ একুরেট যেটা দেখাইতে চাইলে সেটা তো আর খাওয়ার ওইখানে খরচগুলো দেখানো যাবে না, সেক্ষেত্রে আপনাকে একুরেটটাই দেখাতে হবে। আর কিন্তু যদি দেখেন যে আসলে আপনার কাগজপত্রেও আপনার নাই, আপনার কৃষি জমিতে নাই, অকৃষিতে নাই, আপনার আর্থিক পরিসম্পদ ব্যাংকে নাই, আপনার কোথাও নাই, কাগজ কলম যেটা দেখাইতে পারবে, সেক্ষেত্রে তো আর কিছু করার নেই, আপনাকে ব্যালেন্স করতে হলে এইখানে এসে ব্যালেন্স করতে হবে। আর একটা ক্ষেত্র অনেকের হতে পারে যে এখানে বিয়োগ হয়ে গেছে, এইখানে তার বিয়োগ হয়ে গেছে, খাইতে খরচটা এইটুক না, সে মনে করেন আমি দেখাই এখানে আরো 2 লক্ষ টাকা মনে করেন সে মনে করতেছে সে খরচ করছে, মানে আরো বা অন্য তার বিয়োগ হয়েছে। আমি একটা এক্সাম্পল দেখাইতে যাচ্ছি। এখন কি হলো, তার মনে করেন 7 নম্বরে বলছিল যে আমার 18,000 টাকার 18 লক্ষ টাকার আমার সম্পদ আছে, কিন্তু এইখানে বলতেছে 20 লক্ষ। তার মানে কি, এই যে এটা তার 2 লক্ষ টাকা সে পাইলো কই, খাইতে যে খরচ করে ফেলছে। এই রকম যদি হয়, তাহলে তাকে কোথায় থেকে কমাতে হবে? সিম্পল এইখান থেকে তাকে কমাই দিতে হবে। এখান থেকে একটা কমাতে পারে, আর একটা করতে পারে, না এটা তো আসলেই সে খরচ করছে, বা তার গোল্ড আছে, তখন সে বলবো যে আমি এই যে গোল্ডে বাড়াই দেখছি, এইখানে তো 2 লক্ষ বাড়ছে, আবার দেখা গেল যে সে গোল্ডে আগে 6 লক্ষ ছিল, আরো 2 লক্ষ টাকা সে গোল্ডে বাড়াইছে। না, গোল্ডের ক্ষেত্রে আসলে ডকুমেন্ট তো ওইরকম অপশন, ওইরকম গোল্ডের ডকুমেন্টটা গিফট আকারে আপনি দেখাতে পারেন কোনো বিয়ের প্রোগ্রাম বা কোনো কিছুতে দেখাতে পারেন, আচ্ছা বাট আচ্ছা। ডকুমেন্ট রাখাটা একটা এভিডেন্স, একটা বিশ্বাসযোগ্য একটা এভিডেন্স দেখাতে হয় এর। তো এখানে যদি 2 লক্ষ বাড়াই দিল, তাহলে কি হলো, তার দেখা গেছে সোর্স অফ, মানে আমি এই 4 লক্ষ টাকা বেশি না, যদি বিয়োগ হয়ে যায় আমি গিফট আকারে, গোল্ডের ক্ষেত্রে বা ফার্নিচারের ক্ষেত্রে গিফট আকারে আপনি দেখাতে পারেন। সেক্ষেত্রে এই যে দানে এসে আপনাকে 4 লক্ষ টাকা দিতে হবে। তাহলে দানে 4 লক্ষ দিলেন মানে কি, আপনার কিন্তু সোর্স অফ ফান্ড এখানে বেড়ে গিয়েছে। এখন এটা ঠিক হয়ে যে এখানে জিরো হয়ে যাবে, এই যে ওকে হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এই হলো সিম্পল, খুব যোগ আর বিয়োগ, সিম্পল হিসাব নিকাশ। গত বিগত বছর, বছরে ইত্যাদির ভিত্তিতে প্রদত্ত আয়কর ও সারচার্জ 9 নম্বর পয়েন্টটা, যেটা যেখানে হ্যাঁ এখানে রাইট, আমাদের এখানে আছে 25,000 টাকা। তো এটা আসলে গত বছর মানে, আমি ইনকাম ট্যাক্সের 25,000 টাকা, এটা এটা একটু বুঝায় বলবেন। গত বছরের রিটার্নের ভিত্তিতে প্রদত্ত আয়কর বা সারচার্জ, আপনি গত বছর কি কোনো, আপনি গত বছরে ইনকাম ট্যাক্স দিয়েছেন? আর গত বছর ইনকাম ট্যাক্স দিয়েছে আমাদের, তো মাসে মাসে ওই যে ইয়ের থেকে ব্যাংক থেকে কেটে রাখে, হ্যাঁ আমরা কাটায় রাখি। আচ্ছা, সেভাবে যখন 30শে জুন 2022 পর্যন্ত আমার কেটে অ্যাকচুয়াল গেছে, কিন্তু মানে তারপরে ট্যাক্স রিটার্ন সাবমিটের সাথে কোনো ট্যাক্স দিইনি, যেটা দেওয়া হয়েছে ওই গত বছরের সাথে দেওয়া হয়েছে। এইখানে লেখা আছে একটু দেখেন, বিগত বছরের রিটার্নের ভিত্তিতে, রিটার্নের আগে কি করছেন সেটা না, আমরা উইথ দিস রিটার্ন একটা কথা আছে না, এই যে এখানে, আচ্ছা, বুঝতে পারছি। এইখানে দেখেন কি লেখা আছে, এই রিটার্নের সহিত প্রদত্ত। কেননা আমরা সাপোজ, আপনার চিন্তা করেন সবাই, এটা একটা ভালো একটা জিনিস, সবার লার্নিং হবে। এই যে আমরা যে এইবার যে ট্যাক্সটা দিতে যাব, সেটা কোন বছরের ইনকাম থেকে দেবো বলেন তো? এই যে আমি যে এইবার এই নভেম্বরে দিতে যাব, এটা কি আমি এই বছরে আমার ইনকাম থেকে যাবে না? হ্যাঁ জি হ্যাঁ, জি 22-23 জি। থেকে যাবে। জুলাইয়ের 1 তারিখ থেকে জুনের 23 যে 30 তারিখে আমি হিসাব দিব, সেটা কোন বছরের হিসাব? এই হিসাব আমি দিব 23-24-এর। 24-25-এ যাওয়ার সময়, আমি এটা মিলাবো না। সো ক্লিয়ার, আমার মনে হয় যারা বুঝছেন। ক্লিয়ার, বুঝছি। থ্যাংক হ্যাঁ, ইউ ভাইয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওইটাই, সো আপনার যেহেতু এইখান থেকে আছে, সো এই জিনিসটা ওইটা এখানে আসে। ওকে, নেক্সট প্রশ্ন।